কি বলবো, শুভ সন্ধ্যা না, শুভ সন্ধ্যা বলতেও আজকে ভীষণ কষ্ট হচ্ছে। কারণ আমরা জানি যে একটা খবর, একটা সংবাদ, দুঃসংবাদ আমাদের ভীষণভাবে আচ্ছন্ন করে রেখেছে, এবং যাই করি না কেন ভীষণভাবে সেই খবরটাই আমাদের ব্রেনের মধ্যে হ্যামার করছে। তাই কিছু না বলে একটাই কথা বলি যে নারী নির্যাতন এবং নারী ধর্ষণ, ধর্ষণ শব্দটা বলতেও এখন ভালো লাগে না, কিন্তু কি বলবো, এটাকে তো মানে কোনোভাবে অভিহিত করা যায় না। তো যাই হোক, আমরা তো দেখতে পাচ্ছি দিনের পর দিন, কিন্তু এই বঙ্গেই তো জন্মেছিলেন রামমোহন রায়, এই বঙ্গেই তো জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এই বঙ্গেই তো জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা অনেকেই বলেন যে বাংলাদেশ জ্বলছে, এখনও এ নেতাজি নেতাজি করে যাচ্ছে, আমাকে কমেন্ট করেন। কিন্তু বিশ্বাস করুন, এটা অন্য কোনো কারণে নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কাজ, রামমোহন রায়ের যে কাজ, বিদ্যাসাগরের যে কাজ, এইখান থেকে ইন্সপিরেশন পাওয়া ছাড়া এখন আমি অন্তত কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাদের আজকের অতিথি অভিজিৎ রায়। অভিজিৎ রায়কে আগেও আপনারা চেনেন, সরাসরি অভিজিৎদার কাছে চলে যাচ্ছি। ক্রমাগত দেখছি এই ঘটনা চলছে তো চলছেই। এখন আমাদের কি অতীত থেকে সাহস সঞ্চয় করা ছাড়া আর কিছুই কি করার আছে? অতীত থেকে তো আমাদের সাহস সঞ্চয় করতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বারবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে অতীত থেকে যারা দেশের কি রাজ্যের হাল ধরে আছেন তারা কিন্তু এই অতীতের শিক্ষাটা নিচ্ছেন না। তার কারণ হচ্ছে আজকে ভারতবর্ষে আমরা দেখতে পাই সমাজের একটা চূড়ান্ত অবক্ষয়। এই চূড়ান্ত অবক্ষয়ের কারণটা কি? আমি তো সাধারণ মানুষ, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই কিংবা কোনো বড় মাপের নেতাও নই। আমার এই ক্ষুদ্র বিশ্লেষণে আমি যেটা বুঝতে পারি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলেছিলেন যে আমি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার জন্যে, পূর্ণ স্বরাজের জন্যে আমৃত্যু লড়াই করে যাব। সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতকে শুধু মুক্ত করাই নয়, এই ভারতবর্ষে একটি পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ স্থাপন করাটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর একমাত্র লক্ষ্য। এখন এই পূর্ণ স্বাধীনতার মানেটাই আমরা ভুলে গেছি। এই পূর্ণ স্বাধীনতার অর্থ হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা আর অর্থনৈতিক স্বাধীনতা, এবং সবথেকে বড় কথা হচ্ছে সামাজিক স্বাধীনতা। এই সামাজিক স্বাধীনতার অর্থটা আমরা আজকাল ভারতবাসীরা কতটুকু বুঝি সেই সন্দেহটা কিন্তু আমার থেকেই যাচ্ছে। তার কারণ সামাজিক অবক্ষয় থেকে সমাজকে বাঁচানোর জন্যই কিন্তু এই সামাজিক স্বাধীনতা, এবং এই সামাজিক স্বাধীনতার মূল স্তম্ভ হচ্ছে যেটা রামমোহন বলে গেছেন, যেটা বিদ্যাসাগর বলে গেছেন, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, সেটাই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে এই সামাজিক অবক্ষয় থেকে সামাজিক স্বাধীনতায় আনার পেছনে মূল স্তম্ভটা হচ্ছে নারী শিক্ষা এবং নারী স্বাধীনতা। এর ব্যতীত কিন্তু সামাজিক স্বাধীনতা আসবে না। আমাকে নারীকে পূর্ণ মর্যাদা দিতে হবে এবং পুরুষদের সমমর্যাদা দিতে হবে, তাহলেই কিন্তু সামাজিক স্বাধীনতা আসবে। আমাদের রাজনৈতিক নেতারা খুব বড় বড় কথা বলেন, তো জাতির নারী পুরুষের সবাইকারই শিক্ষার অধিকার আছে, চাকরি করার অধিকার আছে, কিন্তু এখনও দেখা যায় যে নারী যখন অতি শিক্ষিত হয়, বেশ কিছু বিদগ্ধজন, মাফ করবেন আমি এই যে কথাটা বললাম, এদের বিদগ্ধজন বলা যায় না, কিন্তু সমাজে এরা বিদগ্ধজন, এরা কিন্তু এই নারী, এই যে উচ্চশিক্ষা এবং স্বাধীনতাকে একটু বক্রচক্ষে দেখে। এটা ঘটনা, এবং এই ঘটনার জন্যই আজকে কিন্তু ভারতবর্ষ অনেকটা পিছিয়ে যাচ্ছে। ক্রমাগত দেশ এগোচ্ছে আমি বলবো না, হয়তো অনেক ক্ষেত্রে দেশ এগোচ্ছে, কিন্তু এই একটি ব্যাপারে, সামাজিক স্বাধীনতার ব্যাপারে কিন্তু দেশ এগোয়নি। তার মূল কারণ আমরা যদি দেখি, পরাধীনতার সময়ও আমরা দেখেছি ইংরেজদের হাতে নারীরা নিপীড়িত হচ্ছেন, তাদের নারী স্বাধীনতা ছিল না। তখন সমাজে যে ধর্মীয় অবস্থাটা ছিল
তাতে সমস্ত ঘরে নারীদের শিক্ষার কোনো সুযোগ ছিল না, বরং বলা হতো, এটা এখনও অনেক ক্ষেত্রে বলা হয়, যে নারীদের কর্তব্য হচ্ছে সংসার ধর্ম পালন করা এবং সন্তানকে জন্ম দেওয়া। সেটা কিন্তু আজও বহাল আছে অনেক ক্ষেত্রে। তো সেইটা কিন্তু ইংরেজরা বরাবর, আমরা জানি আমাদের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি ডাক্তার হওয়ার পেছনে কি প্রচণ্ড বাধার সম্মুখীন হয়েছিলেন। তার শিক্ষার পদে পদে তাকে সমাজের কিছু স্বনামধন্য লোক এবং স্বনামধন্য ডাক্তারেরা তাকে হেয় করার একটা প্রচ্ছন্ন ষড়যন্ত্র করেছিলেন। সেইভাবেই আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গেছেন শিকাগোর ধর্মসভায় বক্তৃতা দিতে, তিনি অবাক হয়ে দেখছেন আমেরিকায়, যুক্তরাষ্ট্র আমেরিকায় নারীর স্বাধীনতা। তিনি বলছেন তার লেখার মধ্যে যে আজকে আমি আমেরিকায় যে নারীর স্বাধীনতাটা দেখতে পাচ্ছি, সেই স্বাধীনতা ভারতীয় নারীদের কবে আসবে? সেটি না এলে তো সমাজ এগোবে না। নারীদের সমাজ স্তরে অধিকার দিতে হবে। স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছেন, যে জিনিসটা বলে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষার ক্ষেত্রে তিনি স্ত্রী শিক্ষার উপরে জোর দিয়েছেন, তিনি বিধবা বিবাহের উপরে জোর দিয়েছেন। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো সামনে রেখেই তো কটকে একটি শিশু বড় হয়েছিলেন যার নাম সুভাষচন্দ্র বসু, এবং এই শিক্ষাগুলো মাথায় রেখেই কিন্তু তিনি সমাজের পথে এগিয়েছিলেন সমাজকে শুধরানোর জন্য। তার পারিবারিক দিক থেকে তিনি উচিত শিক্ষা পেয়েছিলেন, কারণ তার পিতা শ্রী জানকীনাথ বোস একজন উদারপন্থী লোক ছিলেন। তার মাতা শ্রী প্রভাবতী দেবী, তিনি খুব একটা বেশি শিক্ষিত না হলেও তার যে তীক্ষ্ণ বুদ্ধি ছিল তাতে তিনি নজর রাখতেন যে তার ছেলেমেয়েরা ঠিক মতন শিক্ষিত হচ্ছে কিনা। সেটা তার জীবনের অনেকাংশে দেখা যায়, অনেক ঘটনার মধ্যে দিয়ে দেখা যায়। এবং সর্বোপরি আমরা দেখতে পাই জানকীনাথ বোসের প্রত্যেকটি ছেলে অত্যন্ত উচ্চশিক্ষিত। তারা নিজ নিজ কর্মে অত্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন, তার কারণ তারা উচ্চশিক্ষা পেয়েছিলেন এবং তাদের শিক্ষার পেছনে খরচ করতে কোনো কার্পণ্য করেননি জানকীনাথ বোস। ঠিক সেই মতোভাবেই সুভাষচন্দ্রকে আরও বেশি করে সমাজের এই কল্যাণকর কাজ করার জন্যে উৎসাহিত করেছিলেন সুভাষচন্দ্র বোসের মেজদাদা শ্রী শরৎচন্দ্র বসু। আমি পরবর্তীকালে শরৎচন্দ্র বসুর ব্যাপারে আসব, কিন্তু শরৎচন্দ্র বসুও কিন্তু নিজে মনে করতেন যে হ্যাঁ, ভারতবর্ষে নারীদের স্বাধীনতা, নারীদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন আছে, যার জন্যে শরৎচন্দ্র বসুর 4 কন্যাই কিন্তু উচ্চশিক্ষিত ছিলেন। তার বড় কন্যা অবশ্য আমার মা শ্রীমতী মীরা বসু, তিনি ম্যাট্রিক পরীক্ষা, তখনকার আমলে ম্যাট্রিক পরীক্ষা পাশ করার পরেই তার বিবাহ হয়ে যায়। কিন্তু তার পরের কন্যারা গীতা, রমা এবং চিত্রা যখন স্কুলের গণ্ডি পেরোলেন, তখন সুভাষচন্দ্রই তার মেজদাদাকে বললেন, মেজদাদা, মীরা তো তুমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে, কিন্তু এদেরকে একটা সুযোগ দাও পড়াশোনা করার। তার পরিপ্রেক্ষিতে গীতা বিশ্বাস তখনকার কালে গ্র্যাজুয়েট হয়েছিলেন, রমা রায় তখনকার কালে গ্র্যাজুয়েট হয়েছিলেন, এবং চিত্রা ঘোষ আরেক ধাপ এগিয়ে গিয়ে তিনি পলিটিক্যাল সায়েন্সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর হয়েছিলেন এবং তিনি অধ্যাপনাও করেছিলেন। ছেলেরা তো উচ্চশিক্ষিত ছিলই, তাদের নিজেদের কর্মে তারা সুপ্রতিষ্ঠিত ছিল। তো আজকে পরিবারের মধ্যে যদি এই মানসিকতাটা না থাকে, তাহলে কিন্তু সে পরিবার এগোয় না, পরিবারের সন্তানরা এগোয় না। ঠিক সেই জিনিসটাই ছিল বসু পরিবারে, এবং অন্যান্য ভাইদের মেয়েদের মধ্যেও আমরা দেখেছি তারা অনেকেই খুব উচ্চশিক্ষিতা ছিলেন। তো এই জিনিসটা কিন্তু বসু পরিবারে ছিল, এবং এটার পেছনে উৎসাহ ছিল সুভাষচন্দ্রের। যে সমাজে আজকে যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পূর্বপুরুষদেরই আমরা অপমান করছি। এই কাণ্ড কারখানাতে সায় দিয়ে কিছুটা ধামাচাপা দিয়ে আমরা অপমান করছি রাজা রামমোহন রায়কে, আমরা অপমান করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, আমরা অপমান করছি স্বামী বিবেকানন্দকে,
এবং আমরা অপমান করছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং সর্বোপরি দেশের মানুষকে। সর্বোপরি দেশের মানুষকে। তার কারণ যে ঐতিহ্য, যে সংস্কৃতির ওপরে এককালে ভারতবর্ষে দাঁড়িয়েছিল, আমি আগেও বলেছি যে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে যে ভারতবর্ষ গড়ে উঠেছে, তার প্রতি কিন্তু আমরা ঠিক কি বলবো, জাস্টিফাই সেটাকে করতে পারছি না। সুভাষচন্দ্রের নারী চেতনার মধ্যে সুভাষচন্দ্র মানসচক্রে যেটা প্রথম দেখলেন, তার দিদিরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং তার আশেপাশের বাড়িতে যেটা তিনি দেখলেন যে সেখানকার নারীরা এমন একটা প্রগতিশীল নয়। তো এইটা সুভাষচন্দ্রের মনে নিশ্চয়ই একটা রেখাপাত করেছিল, যার জন্য সুভাষচন্দ্রের মনে এসেছিল যে সমাজে নারী স্বাধীনতা, নারী শিক্ষার একটা প্রয়োজন আছে। যে জিনিসটা তিনি বারবার তার বড় হবার মুখে সেই জিনিসটা উচ্চারণ করে গেছেন এবং জোর গলায় সেটার উপরে তিনি চাপ দিয়ে গেছেন সেই জিনিসটা করার জন্য। পরবর্তীকালে যেটা আমরা দেখলাম সুভাষচন্দ্রের মধ্যে, যখন উনি বিদেশে গেলেন, ইউরোপে যখন নির্বাসনে তিনি গেলেন, তখন ইউরোপের নির্বাসনে তিনি এমন কিছু বহু মহীয়সী নারীর সংস্পর্শে এসছেন যাদের দেখে উনি সত্যি অবাক হয়ে গেছিলেন। এই নারীদের শিক্ষা, এই নারীদের দূরদর্শিতা সুভাষচন্দ্রকে আকৃষ্ট করেছিল এবং তিনি তাদের এটুকু বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভারতবর্ষের আদি সংস্কৃতি, আদি ঐতিহ্যটা কী, এবং সেইটা বজায় রেখে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সুভাষচন্দ্র বারবার বলেছেন যে আমার সংগ্রাম একটি বামপন্থী সংগ্রাম, কিন্তু বামপন্থী সংগ্রাম হলেও আমরা কিন্তু কোনো বামপন্থী দেশের অনুকরণে সেই বামপন্থাটা ভারতবর্ষে আনবো না। আমরা ভারতবর্ষে বামপন্থা আনবো ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি অনুযায়ী। যে ঐতিহ্য সংস্কৃতিতে থাকবেন রাজা রামমোহন রায়, যেখানে থাকবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেখানে থাকবেন স্বামী বিবেকানন্দ, যেখানে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে থাকবেন কাজী নজরুল ইসলাম, যেখানে থাকবেন মুন্সী প্রেমচাঁদ, এবং যেখানে থাকবেন আরও অনেক এইরকম মহীয়সী যাদের কথা আমরা চিন্তা করে আমরা ভারতবর্ষে পূর্ণ স্বরাজ নিয়ে আসবো। আমি একটা প্রশ্ন আপনাকে করছি। আমরা সুভাষচন্দ্রের সঙ্গে আমরা লীলা রায়ের কথা আমরা জানি, সুভাষচন্দ্রের সঙ্গে আমরা বেলামিত্রের কথা আমরা জানি। সুভাষচন্দ্র মানি প্রথম ঝাঁসি রেজিমেন্ট আমরা জানি, লক্ষ্মী সাইগাল, হ্যাঁ, বা আজাদ হিন্দের যে গুপ্তচর বাহিনী, সেখানেও নারীদের ভূমিকা ছিল। এবং আজকে না, সে কত বছর আগে সে নারী, সে যাচ্ছে, সে পালিয়ে আসছে। সরস্বতী রাজবাণী, যে তার নিজের স্বামীকে খুন করেছিল, তার স্বামী ছিলেন ইংরেজদের হয়ে কাজ করছিলেন, তিনি নেতাজিকে গুলি করার চেষ্টা করেছিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কিন্তু তিনি দ্বিতীয় গুলিটা আর করতে পারেননি। এই সরস্বতী বাই উনি বন্দুক চালিয়ে তার স্বামীকে খুন করেছিলেন। দেশকে বাঁচানোর জন্যে, দেশের নেতাকে বাঁচানোর জন্যে তিনি এত বড় একটা আত্মত্যাগ করলেন। তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে সরস্বতীর নাম আমরা ভুলে গেছি। বসুবাড়িতে আমি শুনেছি সুভাষচন্দ্রের উৎসাহে বসুবাড়ির মহিলারা লাঠি খেলা এবং ছোড়া খেলার অনুশীলন করতেন। তাই অনেকে উনি বলছেন যে তোমাদের সেলফ ডিফেন্সটা লাগবে। আজকে মহিলাদের মধ্যে এই সেলফ ডিফেন্সের শিক্ষাটা নেই বলেই তারা সবসময় ভীতভাবে থাকে, সাম্রাজ্যবাদকে তারা ভয় পায়। এই সুযোগটাই কিন্তু সাম্রাজ্যবাদ নিচ্ছে। তোমাদের মন থেকে সাহসী হতে গেলে তোমাদের কিছু সেলফ ডিফেন্স শিখতে হবে। আজকে আপনি লীলা রায়ের নাম করলেন। লীলা রায় একজন খুব ফরওয়ার্ড ব্লকের একজন খুব দায়িত্বজ্ঞানহীন নেত্রী ছিলেন, যিনি সুভাষচন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি একটি পত্রিকা বার করেছিলেন জয়শ্রী বলে। তাতে তিনি এবং তার স্বামী ওরা সুভাষচন্দ্রের আদর্শটাকে মেলে ধরার একটা প্রচেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, ফরওয়ার্ড ব্লকে আমি শুনেছি সেখানেও কিন্তু নারীদের সদস্য হওয়ার এবং নেতৃত্বে আসার একটা পূর্ণ মত দিয়েছিলেন সুভাষচন্দ্র। আসি বেলামিত্রর কাছে।
মালয়ের, তখনকার কালের মালয়, এখনকার মালয়েশিয়ার পেনাংয়ে সুভাষচন্দ্র বসু একটি আজাদ ফৌজের সিক্রেট সার্ভিস করেছিলেন। এবং এই সিক্রেট সার্ভিস মানেই ছিল এরা গেরিলা যুদ্ধ করবে এবং এরা ব্রিটিশ বাহিনীর কিছু খবর পাচার করবে মূল বাহিনীর কাছে। এবং আপনারা জানেন, অনেকেই জানেন যে একটা সময় সাবমেরিনে করে ভারতের উপকূলে এই মানে সিক্রেট সার্ভিসের লোকেরা কিন্তু নেমেছিলেন। তাদের উদ্দেশ্যটাই ছিল যে রেডিও মেসেজের দ্বারা তারা ইংরেজ সাম্রাজ্যবাদের গোপনীয় কিছু খবর রিলে করে পাঠাবেন আইএনের কাছে, আজাদ ফৌজের কাছে। এরকম একটি ডুবোজাহাজ অবতরণ করেছিল উড়িষ্যার উপকূলে, যাতে 3 জন যাত্রী ছিলেন, পবিত্রমোহন রায়, অমৃত সিং এবং তুহিন মুখার্জি। তাই তুহিন মুখার্জি কেন জানি না ভারতবর্ষের মাটিতে নেমেই তার হঠাৎ তার সহধর্মিনীর কথা খুব বেশি করে মনে পড়ল। তিনি তার শ্বশুরবাড়িতে চলে গেলেন কাউকে না বলে তার সহধর্মিনীর সঙ্গে দেখা করতে। এই তুহিন মুখার্জির যিনি শ্বশুর ছিলেন তিনি ছিলেন ব্রিটিশের একজন বিরাট তোষামতকারী। তিনি তুহিন মুখার্জিকে বললেন যে তুমি যদি ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ না করো এবং তাদের সব কিছু খুলে না বলো, তাহলে কিন্তু তোমার বিপদ আসন্ন, আমি তোমার বিপদ ঠেকাতে পারবো না। একমাত্র তুমি নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারো যদি তুমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করো। তুহিন মুখার্জি সেটাই করলেন, মানে তিনি দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন। এদিকে আরও 2 জন, পবিত্রমোহন রায় এবং অমৃত সিং, তারা এসে কলকাতায় উপস্থিত হলেন। বেহালার একটি বাড়িতে একটি রেডিও সেট স্থাপন করা হয়েছিল, যেটি করেছিলেন সুভাষচন্দ্রের এক জামাই শ্রী হরিদাস মিত্র। তার স্ত্রী ছিলেন বেলা মিত্র। এবং বেলা মিত্রকে তিনি আগে থেকেই ভার দিয়েছিলেন যে তুমি ভারতবর্ষে একটা স্বেচ্ছাসেবিকা বাহিনী তৈরি করো, যারা সমাজের কল্যাণে এবং নারীকে আত্মরক্ষা শেখাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এবং বেলা মিত্র কিন্তু সেটাই পালন করছিলেন। তো এখানে আরেকটা মানে পরিবারের মধ্যে একটা এক্সাম্পল এখানে দেওয়া যায়। তো আমি বেশি এতে যাব না, কিন্তু যেহেতু এই তুহিন মুখার্জি বিশ্বাসঘাতকতা করলেন, বেহালার ওই বাড়িটার ওই যে রেডিও সেট থেকে সংবাদ পরিবেশন করা, সেটা ব্রিটিশ গোয়েন্দার হাতে ধরা পড়ল। 3 জন গ্রেপ্তার হলেন, পবিত্রমোহন রায়, অমৃত সিং এবং হরিদাস মিত্র। বিচারে 3 জনেরই ফাঁসির হুকুম হলো। বেলা মিত্র কী করবেন? তিনি সোজা পৌঁছে গেলেন সাবরমতী আশ্রমে। গান্ধীজিকে বললেন যে আপনাকে এক্ষুনি ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলে এই 3 জনের ফাঁসি রদ করতে হবে। গান্ধীজি বললেন যে আমি তোমার স্বামীর ব্যাপারে বলতে পারি, অন্য 2 জনের ব্যাপারে আমি কিছু করতে পারবো না, কারণ তারা টেররিস্ট, আমি তাদের সমর্থন করি না। তোমার স্বামী অপরাধ করেছে, কিন্তু যেহেতু তোমার স্বামী সেহেতু আমি তার ব্যাপারে কথা বলতে পারি। বেলা মিত্র ওইখানেই বসে পড়লেন, বলে আমার কথা মতন আপনি যদি 3 জনের সম্বন্ধেই কথা না বলেন, আমি এই বসলাম এখানে, আমি আমরণ অনশনে বসলাম, আপনার এই সাবরমতী আশ্রমে সকলের চোখের সামনে আমি প্রাণ দেব। গান্ধীজি এটা উক্তি করেছিলেন, আমি শুনেছি, জানি না কতদূর সত্যি। তিনি উক্তি করেছিলেন সুভাষ কি ভতিজি তো সুভাষ কি তোরাই আকড়ু হ্যাঁ। শব্দটার আকড়ু মানে হচ্ছে যা জেদ আছে, ভীষণ জেদি, আকড়ু মানে জেদি। কিন্তু এই যে এতটা ধকল বেলা মিত্রর, তারপরে নিজের সেবিকা বাহিনীর পেছনে যে পরিশ্রম, এইটাতে বেলা মিত্রর স্বাস্থ্য পুরো ভেঙে গেল এবং প্রায় ভগ্ন স্বাস্থ্য নিয়েই বেলা মিত্র কিন্তু ইহলোক ত্যাগ করলেন। আমরা ভারতবর্ষের উত্তর স্বাধীনতাকালে একজন নারী সৈনিককে কিন্তু হারালাম, যার নাম বেলা মিত্র। এবং এরই নামে বেলানগর বলে একটি স্টেশন স্থাপিত হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে সুভাষচন্দ্রের এই যে নারী স্বাধীনতার ব্যাপারটা, সেটা চূড়ান্ত রূপ নিল যখন সুভাষচন্দ্র ঠিক করলেন যে তিনি একটি আজাদ ফৌজের অধীনেই একটি নারী বাহিনী তৈরি করবেন। নাম দিলেন রানী ঝাঁসি রেজিমেন্ট।
আমি একটু একটা জিনিস জানতে চাইছি অভিজিৎবাবু, এই যে যখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি বললেন লাঠি খেলা এই বোসবাড়িতে শুরু হলো, মহিলাদের যে ছোড়া খেলা, লাঠি খেলা এগুলো শুরু হলো, পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা, কারণ নারী তখন পর্দার আড়ালে, পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা তখন এই বিষয়টাকে কিভাবে দেখছিল? কারণ তখন তো নারী একটু বাইরে বেরোলেই তখন তো গেল গেল রব উঠত, এবং নারী মানেই সে শুধু ঘরবন্দি হয়ে থাকবে, আর নারী মানেই সে শুধু মানে পুরুষের আজ্ঞাবাহী এক দাসী। এই যে জিনিসটা ছিল এটা কিন্তু অত্যন্ত চুপিসারে হতো, জানতেন খালি বসুবাড়ির সদস্যরাই, এবং তারা এই জিনিসটার নিয়ে বাইরে কোনো প্রচার করেননি। কারণ সুভাষচন্দ্র একটা জিনিস মনে প্রাণে চাইতেন যে নারীরা মানসিক দিক থেকে বলবতী হতে গেলে তাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছু কসরত করা দরকার। কারণ বিবেকানন্দ নিজেই বলে গেছেন, আ হেলদি বডি হ্যাজ আ হেলদি মাইন্ড। বিবেকানন্দের ওই বাণী, ওই শিক্ষাটা কিন্তু সুভাষচন্দ্র গ্রহণ করেছিলেন, এবং তিনি যখন রানী ঝাঁসি রেজিমেন্ট গড়লেন, তিনি কিন্তু শুধুমাত্র ওই নার্সিংয়ের জন্য, শুশ্রূষার জন্য রানী ঝাঁসি রেজিমেন্ট করেননি, তাদের রীতিমতো অস্ত্র শিক্ষার ট্রেনিং দেওয়া হয়েছিল, এবং তিনি চেয়েছিলেন যে এই রানী ঝাঁসি রেজিমেন্ট হবে একটা পুরুষদের সঙ্গে একটা সমান্তরালে একটি সেনাবাহিনী, যারা সীমান্তে গিয়ে যুদ্ধ করবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। একবার নারায়ণ সান্যাল নিজেই লিখেছেন, তিনি রানী ঝাঁসি রেজিমেন্টের সৈন্য শিবির প্রদর্শন করতে গেছেন। প্রদর্শন করার পরে তিনি যখন ফিরে আসছেন, তাকে এসকর্ট করে আসছেন জানকী থিভার্স এবং আরতি নাইয়ার। তিনি যখন একটা পা দিয়েছেন জিপের পাদানিতে, হঠাৎ করে জানকী থিভার্স বললেন, নেতাজি, উই হ্যাভ আ রিকোয়েস্ট। উনি ঘাটটা ঘুরিয়ে খালি বললেন, ইয়েস জানকী, হোয়াট ইজ ইট? তখন জানকী থিভার্স বললেন যে উই ওয়ান্ট one bullet each for one Rani to be kept preserved. In case they are surrounded by the enemy, they should be allowed to kill themselves. নেতাজি ঘুরে দাঁড়ালেন, তার একটা হাত অগ্রসর হলো জানকী থিভার্সের মাথার দিকে আশীর্বাদ করার জন্য, কিন্তু তৎক্ষণাৎ মিলিটারি প্রোটোকলের হাতটা টেনে নিলেন। তিনি নিয়ে দ্রুত ঘুরে গিয়ে খালি একটা কথা বললেন, গ্রান্টেড। জানকী থিভার্স যখন কলকাতায় এসেছিলেন, আমার একটু প্রশ্ন করার বদ অভ্যেস আছে। আমি জানকী আন্টিকে বলেছিলাম, আন্টি, আই হ্যাভ হার্ড দিস ফ্রম আ বুক রিটেন বাই নারায়ণ সান্যাল, হাউ ফার ওয়াজ ইট ট্রু? আমার এখনো মনে আছে জানকী আন্টির চোখে জল, দু হাত দিয়ে আমার দুটো কাঁধ ধরে বলেছিলেন, মাই সান, লেট আস নট ডিসকাস অ্যাবাউট ইট রাইট নাও। তিনি কিন্তু হ্যাঁও বললেন না, নাও বললেন না, এড়িয়ে গেলেন আমার প্রশ্নটা। এবং এই খুব সহজে আরতি নায়ারের কথাই উদ্ধৃত করে বলি আমি, নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি বইটাতে আছে। নেতাজিকে ওরা একটা অনুরোধ করেছিলেন যে ভারতবর্ষ যখন আলাদিন ফৌজ দখল করবে এবং তারা যখন কলকাতা শহরে ঢুকবে, তখন যেন পুরো ভাগে থাকে রানী ঝাঁসি রেজিমেন্ট। নেতাজির কর্মস্থল কলকাতা শহর, এখানে তারা একটি আবদার করেছিল, এবং নেতাজি নাকি সেই রকম আদেশ দিয়েছিলেন যে সৈন্যবাহিনী কুচকাওয়াজ করতে করতে যখন কলকাতায় ঢুকবে, তার পুরো ভাগে থাকবে রানী ঝাঁসি রেজিমেন্ট। জানি না আমি এটা সত্যতা কতটা আমি যাচাই করার তো আমার সুযোগ নেই, আমি এটা উদ্ধৃতি দিচ্ছি ওই নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি বইটা থেকে। নারায়ণ সান্যাল অনেক উনি অনেক রিসার্চ করে কিন্তু বইটা লিখেছিলেন, ওর কিন্তু অনেক গবেষণা আছে। দুটো বই, আমি নেতাজিকে দেখেছি এবং রাসবিহারীকে দেখেছি, দুটো বইটাই প্রত্যক্ষদর্শীর জবানবন্দি তিনি নিয়েছিলেন অনেক জায়গায়, সত্যি হলেও হতে পারে। তো এই যে নারী স্বাধীনতা এবং নারীকে যে একটা উচিত সম্মান দেওয়া, এইটা নেতাজির চরিত্রে ছিল। কারণ নেতাজি সর্বতভাবে চেয়েছিলেন যে সমাজকে গড়ে তুলতে গেলে, সামাজিক স্বাধীনতা আনতে গেলে নারীদের একটা বিরাট অবদান থাকা প্রয়োজন সমাজে। আজকে যখন এই সমাজের অবক্ষয়টার ব্যাপার দেখি,
আমি মাঝে মাঝে ভাবি আমাদের দেশের সমস্ত দেশ জুড়ে সব নারী কি খুব স্বাধীন? দর্শকদের অনুরোধ করব এই কথাটা তারা নিজেরা একটু চিন্তা ভাবনা করুন, এবং তার বাড়িতে উকিলের আগে দেখুন যে তার পরিবারের এবং আত্মীয় স্বজনের মধ্যে যে নারীরা বাস করেন তাদের কি সম্পূর্ণ স্বাধীনতা আছে? যদি না থাকে আমি অনুরোধ করব আপনারা নারীর এই স্বাধীনতার জন্য লড়াই করুন, নারী শিক্ষার জন্য লড়াই করুন, এগিয়ে আসুন সমাজকে শুধরানোর জন্যে। এই তো স্বাধীনতার ৭৮ বছর চলে আসছে। নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, বিবেকানন্দ যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, রাজা রামমোহন রায় যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, যত স্বাধীনতার পরে যত সময় অতিক্রান্ত হয়েছে আমরা দেখছি তত ভারতবর্ষ ডিটোরেট করছে। এদেশে সলিল চৌধুরী জন্মেছেন, এদেশে রামপ্রসাদ জন্মেছেন, এদেশে হেমাঙ্গ বিশ্বাস জন্মেছেন, এদেশে হেমন্ত মুখোপাধ্যায় জন্মেছেন, লালন ফকির জন্মেছেন। কি কালচারাল গ্রোথ হলো আমাদের! আজকেও আমরা ক্ষমতা পেছনে ছুটছি। আমরা বলতে আমি বলছি যে কোনো পলিটিক্যাল পার্টি। কি করলেন নেতাজি, কি করলেন বিবেকানন্দ, কি করলেন রামমোহন, কি করলেন সলিল চৌধুরী? তাহলে কি এটা প্রলেপের ওপর প্রলেপ দিয়ে চলছে এত বছর ধরে? এখানে যে জিনিসটার অভাব, সেই জিনিসটার অভাব হচ্ছে উপলব্ধির। আপনি সলিল চৌধুরীর কথা বললেন, সলিল চৌধুরীর কথা বলতেই কিন্তু একটা সংস্থার নাম চলে আসে, সেটা হচ্ছে গণনাট্য সংস্থা। এই গণনাট্য সংস্থার সদস্য ছিলেন বলরাজ সাহানি, ছিলেন হেমন্ত মুখার্জি, ছিলেন সুচিত্রা মিত্র, ছিলেন দেবব্রত বিশ্বাস, ছিলেন হেমাঙ্গ বিশ্বাস, ছিলেন দ্বিজেন মুখার্জি এবং আরও অনেকে। এরা পরাধীনতার সময় যে কালোজয়ী গান করেছিলেন এক একটা বিষয় নিয়ে, তাতে ইংরেজ সাম্রাজ্যবাদ কিন্তু আতঙ্কিত হয়েছিল। এবং তাদের আমলে আমার খুব সলিল চৌধুরীর গানটা মনে পড়ছে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। সেই জনতা। এবং তারা কিন্তু এই ইংরেজ সাম্রাজ্যবাদ কিন্তু গণনাট্য সংস্থাকে নিষিদ্ধ করেছিল। তো যে জিনিসটা দেখা গেল স্বাধীনতার পরেও কিন্তু স্বাধীন ভারতের সরকার এই নিষেধাজ্ঞাটা তুলে নিল না। তাই বাধ্য হয়েই স্বাধীন ভারতে গণনাট্য সংস্থার কর্মীদের পথে নামতে হয়েছিল আন্দোলনের। এবং একরকম বাধ্য হয়েই, যদি কেউ এর বিরুদ্ধে কথা বলতে চান আপনি বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যতটুকু শুনেছি আমি সেতটুকুই বলবো, দীপ্ত কণ্ঠে বলবো, বাধ্য হয়েই ভারত সরকার এই নিষেধাজ্ঞাটা তুলে নিলেন। বর্ণাঢ্য মিছিল বেরোলো দিল্লি শহরে, গান বাঁধলেন সলিল চৌধুরী, প্রচুর গান গাইলেন গণনাট্য সংস্থার সদস্যরা। তার মধ্যে অন্যতম গান ছিল পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা। এই যে মানুষের অবক্ষয়, মানসিক অবক্ষয়, এগুলো তখনই সম্ভব যখন সামাজিক চেতনাবোধটা তুঙ্গে না থাকে। আজকের সময় যেটা আপনার আরম্ভ করেছিলাম অনুষ্ঠান, সুভাষের নারী স্বাধীনতা কোথায়? দেখুন, একদমই যে নারী স্বাধীনতা হয়নি সেটা আমি বিশ্বাস করি না। আজকে নারীরা শিক্ষিত হচ্ছে, তারা চাকরি করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীতেও নারীরা যুক্ত হচ্ছে। একদমই। হ্যাঁ, তো একটা দিকে কিন্তু নারীরা এগোচ্ছেন, কিন্তু আরেকটা দিকে আমি যদি গ্রামে গঞ্জে যাই, কিন্তু শহরের বস্তিতেও যদি আমি যাই, যাদের আর্থিক অবস্থা খুব নিম্নমানের, সেইখানে কিন্তু আমি দেখি যে মেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে ঠিকই, কিন্তু ক্লাস 6-7 পরে তারা স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই যে ড্রপ আউট, এর সংখ্যাটা কিন্তু কম নয়। তো এটার ব্যাপারে তো সরকারেরই চিন্তা ভাবনা করা দরকার। তাছাড়া কিছু কিছু ধর্মীয় বাধা আসছে। কট্টরপন্থীদের, আমি কোনো পার্টিকুলার ধর্মের কথা বলছি না, সব ধর্মেই কট্টরপন্থী আছে। আর এই কট্টরপন্থীরা বাধা দিচ্ছে নারী শিক্ষার ব্যাপারে, নারী স্বাধীনতার ব্যাপারে। অতএব কট্টরপন্থীদের কঠোরভাবে দমন করতে হবে, সেটাও সরকারের দায়িত্বে পড়ে, সমাজের দায়িত্বে পড়ে। সবাইকে আমি বলবো, এমন ধরনের কট্টরপন্থীর সামনাসামনি যদি আপনি হন, একজন
ভারতবর্ষের সচেতন নাগরিক হিসেবে আপনি প্রতিবাদ করুন। কেন করবেন না? আপনাকে করতে হবে এবং ওপেনলি বলুন, সমাজের চৌরাস্তায় দাঁড়িয়ে বলুন যে এই ধরনের জুলুম কট্টরপন্থীদের চলবে না, নারীর ওপর জুলুম। যতদিন না সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে এর বিরুদ্ধে, ততদিন কিন্তু সমাজে এই অপব্যবস্থা থাকবেই। আর কিছুই বলবো না আজকে, এটুকুই বলবো, দোষী অবশ্যই শাস্তি পাক, নির্দোষ যেন শাস্তি না পায়, এটা কিন্তু আমাদের দেখার সকলের দায়িত্ব। দোষী যেন অবশ্যই শাস্তি পায়, নির্দোষ যেন শাস্তি না পায়। আপনাদের অনুরোধ করব সেই বিষয়টাও যেন আমরা সকলেই দেখি। সবিনয় আপনাদের অনুরোধ করছি, আমি আর পারছি না, আপনারাও পারছেন না, আমি জানি, যারা সংবেদনশীল মানুষ তারাও পারছেন না। প্লিজ একটু দেখবেন।